করেন এই প্রথম বাংলাদেশে কোনো দেশে ভিসা করতে আসছে এবং যেই পরিমাণে মানুষ রে ভাই এখানে। আমরা আছি এখন যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে আপনার ইন্ডিয়ান যে এম্বাসি আছে সেই এম্বাসিতে আসছি। এখানে আসার পরে কি কি সমস্যা হয়েছে সেটা বলতেছি আপনাদের। এখানে ভিসাগত সমস্যা হয়েছে, আসলে ওরা আমার পাসপোর্ট জমা নেয় নাই, কেন নেয় নাই সেটাই বলবো আজকে আপনাদের। এবং ইন্ডিয়া ভিসা করতে কি কি লাগে সেটা সম্পর্কে আজকে আপনাদের একটা ধারণা দেয়। তো দেরি না করে শুরু করা যায়। সকাল সকাল বের হয়ে গেলাম ইন্ডিয়ার ভিসা করার জন্য, ইন্ডিয়ার অ্যাম্বাসির দেশে বের হয়েই একটা সিএনজি নিয়ে নিলাম আমরা, কেননা ঢাকা শহর বলা যায় না যে জ্যাম কেমন। আর আমার অ্যাপয়েন্টমেন্ট হলো সকাল 10টা থেকে 11টার মধ্যে, এভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় ইন্ডিয়ার। তো আমিও এভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সকাল 10টা থেকে 11টা। আমি চাচ্ছিলাম যে সকালে যাব এবং তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে আসব। তো সেই ক্ষেত্রে রাস্তায় জ্যাম, আর সবচেয়ে বড় জিনিস হলো এখন প্রচুর পরিমাণে গরম। এই বাংলাদেশে যেই পরিমাণে গরম, এত গরম আমি দুবাইতে দেখি নাই। আসলে দুবাইতে এর থেকে বেশি তাপমাত্রা হয়, কিন্তু এতটা গরম লাগে না বা এতটা অসহ্য লাগে না। তো সিএনজির মধ্যে বসে আছি, প্রচুর পরিমাণে গরম, ঘামতেছি বসে বসে। আর হ্যাঁ, আমার সাথে কি আছে? আমার সাথে আছে আমার মা। আমি আর আমার মা, আমরা দুজনেই যাচ্ছি ইন্ডিয়ার ভিসা করতে। সাথে দেখতে পাচ্ছেন আমার মা। তো আমরা দুজনে ইন্ডিয়ার ভিসার জন্য রওনা দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আসছি বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা করতে। তো আমি এবং আমার মা দুজনের সাথে আসছি। তো ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে এবং কি কি ডকুমেন্টস লাগে সেটা সম্পর্কে আজকে আপনাদের বলবো। তো আর দেরি না করে শুরু করেন। এই প্রথম বাংলাদেশে কোনো দেশে ভিসা করতে আসছি এবং যেই পরিমাণে মানুষ রে ভাই এখানে বলার বাইরে। আছি যমুনা ফিউচার পার্কে। তো সেই ক্ষেত্রে এখানে কি কি লাগে সেটা সম্পর্কে আজকে ধারণা দেবো, তাহলে চলুন। অবশেষে চলে আসলাম ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে পৌঁছানোর পরে দেখি হাজার মানুষের ঢল। আসলে একটা জিনিস হলো, আমরা সবাই ফেসবুকে আমি কয়েকদিন আগে দেখেছি বা এখনও দেখি, ইন্ডিয়ারে বয়কট করব, ইন্ডিয়া যে যাবো না, এই সেই আগ্রম বাগ্রম আরও যা যা আছে, কিছু হলে ইন্ডিয়ারে বয়কট করব। আচ্ছা, ইন্ডিয়ারে যদি বয়কট করি তাহলে যে এত মানুষ, তারা কি করতে যায়? আমার বন্ধু বলেছে এখানে নাকি প্রচুর পরিমাণের মানুষ ইন্ডিয়ার ভিসার জন্য আসে। আমি আসলে বুঝতে পারিনি যে এত পরিমাণে লোক আসবে। এই যে দেখতে পাচ্ছেন লোক দাঁড়ায় আছে, এই সব মানুষ হলো যমুনা ফিউচার পার্ক থেকে, তারা সব সিরিয়ালে দিয়ে আছে। আমি দেখে পুরাই হয়ে গেছি। আমার মায়েরা বললাম যে তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে লাইনে দাঁড়াই। তো এই যে যত লাইন দেখতেছেন, এই লাইনের শেষের কাতারে আমার যেতে হবে। এখন বাজে 9টা 45 মিনিট। সেই 9টা 45 মিনিটে আসার পর এত মানুষ, আর আপনি যদি 11টা বা 12টার দিকে আসেন তাহলে বুঝতেই পারতেছেন যে কত মানুষ দেখবেন। এই মানুষের শেষের লাইনে গিয়ে আমি এখন দাঁড়াবো। এই ঠেলে তারপরে আমার যেতে হবে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টের সিরিয়ালে। তো অলরেডি আমি দাঁড়ায় আছি লাইনে। দেখতে পাচ্ছেন কাঠফাটা রোদ, প্রচুর পরিমাণে ঘামতেছি। আর এই মানুষজন, কেউ পাখা নিয়ে আসছে, কেউ ছাতা নিয়ে আসছে। তবে আপনাদের বলে রাখি, যদি আপনারা আসেন অবশ্যই এই সময় একটা ছাতা নিয়ে আসবেন, কেননা এখানে প্রচুর পরিমাণে গরম এবং রোদ, এবং এই বাইরে সিরিয়ালে দাঁড়াতে হয়। আমিও দাঁড়ায় আছি। তবে একটা জিনিস হলো, এখানে প্রচুর পরিমাণে তাড়াতাড়ি লোক টানা হয়। আমি প্রায় 200 থেকে 300 লোকের পিছনে দাঁড়ায় আছি। এমনকি সবচেয়ে মজার বিষয় হলো, এই যে 200 থেকে 300 লোকের পিছনে আমি দাঁড়ায় আছি, এখান থেকে আমার মাথা পর্যন্ত যেতে পারি, এম্বাসি পর্যন্ত যেতে আমার সময় লাগছে মাত্র আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মধ্যে আমি ভিতরে চলে আসছি, এবং দেখতে দেখতে অবশেষে ভিতরে চলে আসছি। এবং ভিতরে ঢোকার পরে আপনাকে একটা টোকেন নিতে হবে, এবং আমি টোকেন নেওয়ার পর আমার টোকেন নাম্বার পড়লো 701 টোকেন নাম্বার দেখতে পাচ্ছেন। তো এখন কি কি পেপার লাগে সেটা আপনাদের একটু বলি। টোকেন নেওয়ার পর আপনি যেই ফর্ম ফিল আপ করছেন অনলাইনে, সেই ফর্ম ফিল আপটা নিয়ে নেবেন, আর সাথে দিবেন পাসপোর্ট কপি। এমনকি আপনি যদি কোনো দেশে থাকেন, সেই দেশে ভিসা কপি দিয়ে দেবেন। যেমন আমি দুবাই আছি, দুবাই ভিসা কপি দিয়েছি, এবং আপনার কারেন্টের বিল অথবা আপনার যে পানি বিদ্যুৎ আছে সেটার বিল। সাথে দেবেন আপনার একটা আইডি কার্ড, এবং আপনি যেই পেমেন্ট করছেন পেমেন্ট স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, অথবা আপনার বাবা এবং মা দুজনের যে কারো একজনের আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্ট কপি দিয়ে দেবেন। এরপর আসি, আপনি যদি ফ্যামিলিগত দাঁড়ান, যেমন আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা বাবা মা ভাই বোন, মানে এই সন্তান যারটাই দাঁড়ান, তাদের বেলা কী করবেন? তাদের বেলাও সেম, আপনি যেই অনলাইনে ফর্ম ফিল আপটা করছেন, ফর্ম ফিল আপের কপি, তাদের পাসপোর্ট কপি, তাদের পানি বিদ্যুৎ মানে যে কোনো একটা বিলের পেপার, আর আপনার
ব্যাঙ্ক এন্ডোর্সমেন্ট লাগে না এখানে, বা তাদের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টও লাগবে না। তাদের লাগবে হলো আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সেটার একটা কপি করে তাদের সাথে দিয়ে দেবেন, এমনকি আপনার নিজের একটা আইডি কার্ড দিয়ে দেবেন বা তাদের পাসপোর্ট কপি দিয়ে দেবেন। যেহেতু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তাদের বেলায় ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে আপনার আইডি কার্ডটা বা পাসপোর্ট কপিটা দিয়ে দেবেন, যাতে মিল থাকে। মূলত আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে আমার একটা পাসপোর্ট ছিল, দালালে খেয়ে দিয়ে 2014 সালে। ওই পাসপোর্টটা এখন নাই। ইন্ডিয়া এম্বাসিতে আসার পর আমার আগের 2টা পাসপোর্ট, মানে একটা পাসপোর্ট এবং এখনটা নিয়ে রানিং 2টা। তো 2টা পাসপোর্ট আমি দেওয়ার পরে তারা সেটা জমা নেবে না, কারণ আগের পাসপোর্ট মাস্ট দিয়ে লাগবে। সেই ক্ষেত্রে এরকম প্রবলেমটা পড়লে কী করবেন সেটাও আজকে আপনাদের বলবো। যদি পাসপোর্ট লস্ট অথবা কোনো কারণে এনিহাউ জমা না নেয় তাহলে কী করবেন। আপনার যদি এই রকম কোনো রকম সমস্যায় পড়েন, যেমন আপনার এনিহাউ কোনো একটা ডকুমেন্ট মিসিং, এন্ডোর্সমেন্ট করানো লাগবে, অথবা এই আমার মতো এরকম সমস্যায় পড়ে গেছে, তাহলে আর কোনো কিছুর দিকে চিন্তা করার দরকার নেই। সোজা উপরে আসবেন, মানে যেখান থেকে বের হয়, যেটা দিয়ে বের হয় ওটাতে আসবেন। ভুল আসছি, ওইখানে উপরে উঠলেই দেখবেন যে অনেক রকম বা অনেক লোক আছে, দাঁড়ায় আছে। এখানে একা দাঁড়ায় আপনাকে জিজ্ঞেস করবো আপনার কী সমস্যা, আপনি তাদের কাছে একটু বললেই তারা বলে যাবে। তবে হ্যাঁ, এখানে বহুত রকমের টাকা চাই। যেমন আমার একটা জিডির জন্য 1000 টাকা চাইছে। আমি বলছি না ভাই, দরকার নেই, আমি থানাতে যাবো, আমি জিডি করবো। হ্যাঁ, এখন এটা হলো আমার ঢপ। কারণ হলো এখানে আজকের মধ্যে যদি জমা না দিই তাহলে এটা আমার মায়ের, মানে টাকাটা পুরা টোটালি ক্যান্সেল। তো সেক্ষেত্রে অবশ্যই একদিনের ভিতরে আপনার করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার ফাইলটা কোনো কারণে তারা জমা না নেয় বা কোনো সমস্যায় পড়ে যান, তাহলে অবশ্যই সেদিন 3টার মধ্যে আপনার সকল সমস্যার সমাধান করে অ্যাম্বাসিতে আসতে হবে, এমনকি নতুন করে ফাইলটা জমা দিতে হবে। আর যদি না পারেন সেদিন 3টার মধ্যে আসতে, তাহলে আপনার সকল টাকা পয়সা মায়ের, সকল অ্যাম্বাসি ফি, এমনকি প্রসেসিং ফি মায়ের। তো সেই ক্ষেত্রে আমি উপরে চলে আসছি, এগুলো সব ট্রাভেল এজেন্সি এখানে সমস্যাগুলো সমাধান করতে পারবেন, এবং আমি সমস্যার সমাধান করে আবার জমা দেওয়ার জন্য আবার দেখতেছেন সেই সেম স্লিপটা নিয়ে চলে আসছি। তো কীভাবে সমস্যার সমাধান করেছি সেটাই আপনাদের এখন বলবো। এবার আপনাকে টোটাল বিষয়টা বুঝায় বলি যে আপনার কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমত আপনি যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি কোনো একটা এজেন্সির শরণাপন্ন হবেন। আর যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে অথবা আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে যেটাতে আপনি পেমেন্ট করতে পারবেন, ওরকম ডেবিট কার্ড থাকলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার 820 টাকা লাগে, এটা হলো অ্যাম্বাসি চার্জ অথবা টোটাল প্রসেসিংয়ের টাকা। আর যদি আপনি এটা না থাকে অথবা আপনার যদি নিজস্ব ক্রেডিট কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি কোনো এজেন্সির শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে এজেন্সি 1400 থেকে 2000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন, এক একজন এক এক রকম। তো সচরাচর মনে হয় 1500 টাকা করে নেয়। 1500 টাকার টোটাল প্রসেসিং তারা করে দেবে। টোটাল প্রসেসিং করে দিলে আপনাকে এখন ঢাকা থেকে বিশেষ করে 3 থেকে 7 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। আমি বিগত 24 তারিখের দিকে নিতে চাইছিলাম। 22 তারিখে আমি যখন দাঁড়িয়েছি তখন দেখছি যে আমি 20 তারিখে যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য ঢুকেছি তখন দেখি যে 23-24 খালি আছে। তার মানে 3 দিনের মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম। তো আমি সেদিন নেই, কারণ আমি 28 তারিখে নিয়েছি, একটু সময় নিয়ে নিয়েছি, কারণ কাগজপত্র একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আপনি 3 থেকে 7 দিনের ভিতরে আপনি চাইলেই ইন্ডিয়ান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তো আপনার কাছে ক্রেডিট কার্ড না থাকলে কোনো এজেন্সির কাছে 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনি করে নেবেন। এখন আপনার কী কী লাগবে? অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে, এবং পাসপোর্ট থাকার পরে বাংলাদেশে যদি জন্ম নিবন্ধন থাকে অথবা এনআইডি কার্ড থাকে সেটার ফটোকপি দেবেন। আপনার ওয়াশার বিল, যেটাকে পানি বিল বলি, সেই পানি বিল থাকলে পানি বিল দিবেন, অথবা পানি বিল না থাকলে বিদ্যুৎ বিলের পেপার দিয়েও হয়ে যাবে, বিদ্যুৎ বিলের পেপার দেবেন। এরপর লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো সেই ক্ষেত্রে যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে, এখানে বিকল্প হলো এন্ডোর্স করা। আপনি $200 পর্যন্ত এন্ডোর্স করলে আপনার হয়ে যাবে। $200 থেকে $500 পর্যন্ত এন্ডোর্স করে নেবেন। এন্ডোর্স করা খুবই সহজ, যে কোনো ব্যাংকে যাবেন অথবা আপনি অনেক বাইরের লোকাল এজেন্সিও আছে যারা এন্ডোর্স করে দেয়। সেক্ষেত্রে তারা আপনাকে পাসপোর্ট একটা $200 থেকে $300, $500 যে কোনো টাকা এন্ডোর্স করে দেবে। এন্ডোর্স করে আপনি সেটা দিয়েও আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টের কাজটা চালা নিতে পারবেন। আর যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার 1 লাখ টাকার মতো থাকে, 1 লাখ টাকা লাগে না, 50,000 টাকার মতো থাকলেই বা 20,000-এর উপরে থাকলেই আপনি সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েও আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের কাজটা চালিয়ে নিতে পারবেন। এবার গেল ব্যাঙ্ক স্টেটমেন্টের ঝামেলাটা। এরপরে আসে হলো আপনার ছবি লাগবে। এখানে ছবির একটা ব্যাপার বলে দিই, আপনার যখন অ্যাপ্লাই করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন একটা ছবি লাগবে, সেই ছবিটাই আপনার ওইখানে ফর্মের উপর লাগাতে হবে। আবারও বলে দিচ্ছি, আপনি যেই ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করবেন সেম ছবিটা দিয়েই আপনার
ওইখানে লাগাতে হবে। কেননা আজকে আমি আমার যখন মায়ের জন্য নিয়েছিলাম, আমি ভুলবশত আমি আগে জানি নাই, সেটা হলো অ্যাপ্লিকেশন করার সময় একরকম ছবি দিয়েছিলাম এবং আর এক রকম ছবি আমি আমার ফর্মে লাগাইছি, পরবর্তীতে হয়নি, সেম ছবিটা লাগবে। তো সেম ছবিটা আমি পরবর্তীতে প্রিন্ট আউট করে লাগাই দিয়েছি, এটা হলো কথা। তো সেক্ষেত্রে সেম ছবি দিয়েই আপনি অ্যাপ্লিকেশন এবং আপনার যেই ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে আপনি লাগাই দেবেন। এরপর আপনি চলে যাবেন সোজা যমুনা ফিউচার পার্কে, এবং যমুনা ফিউচার যে পার্ক আছে ওইখানে গেলে আপনি পেয়ে যাবেন যা দেখবেন বিশাল লাইন। যাই হোক, এখন কথা হলো এখানে গেলে দেখবেন যে প্রচুর 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 পরিমাণে মানুষ লাইনে দাঁড়ায় আছে, আপনি সেখানে লাইনে যাবেন। তবে হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকবে, যেমন সকাল 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, এরকম আপনি আপনার সুযোগ সুবিধা মতো আপনি নিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি এখানে সেই টাইম অনুযায়ী চলে যাবেন। যাওয়ার পরে ভিতরে ঢুকবেন, ভিতরে যা দেখবেন হাজার হাজার মানুষ অ্যাম্বাসির ভিতরেও ঢুকে বসে আছে। তো সেই ক্ষেত্রে অ্যাম্বাসিতে যায় আপনি একটা টোকেন নেবেন, টোকেনের সিরিয়াল অনুযায়ী আপনাকে বাংলাদেশে মাসিতেও ডিস্টার্ব করে। যাই হোক, আপনার টোকেন নেবেন, টোকেন নেওয়ার পরে সেই টোকেন অনুযায়ী আপনাকে ডাকবে এবং ডাকার পরে চলে যাবেন। এখন কথা হলো আমি এবং আমার মা দাঁড়াইছি, আমার মায়ের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না এবং ইন্ডোস্কোপিও লাগে নাই। কেন লাগে নাই? আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আমি আমার মায়েরটা অ্যাপ্লাই করেছি, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আমি আমার মায়েরটা অ্যাপ্লিকেশন করেছিলাম, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে দুইজনেরটা একজনেরটা দিলেই হবে। আপনি যেহেতু আপনার যদি ওয়াইফ থাকে ওয়াইফেরটা, অথবা আপনি যদি আপনার বাবার সহ করেন, মা সহ করেন, মানে যে কোনো একজনেরটা আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলে দুইজনেরটা কাজ হয়ে যাবে বা ফুল ফ্যামিলির হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফুল ফ্যামিলির ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, ধরেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আপনার ওয়াইফ দাঁড়াবে, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা ফটোকপি আপনার ওয়াইফের সাথে লাগাই দেবেন এবং আপনার একটা পাসপোর্ট কপি অথবা এনআইডি কার্ড, যেটার সাথে আপনার ওয়াইফের কোনো না কোনো জায়গায় মিল আছে, নামের জায়গায় অথবা কোথাও, সেটা আপনি দিয়ে দেবেন এখানে আপনার ওয়াইফের ফাইলের সাথে, সেটা সংযুক্ত করে দেবেন, তাহলে আর কোনো কিছু লাগবে না। এ হলো কথা। এর পরবর্তীতে আসি যে আর কি সমস্যা হয়েছিল। আমার সমস্যা হয়েছে, আমি 2014 সালে প্রথম পাসপোর্ট করি এবং সেই পাসপোর্টটা যে কোনো কারণবশত বাংলাদেশি একটা দালাল, একটা না যাই মানে বাংলাদেশি দালালের কাছে দিয়েছিলাম, সেই দালাল পাসপোর্টটা খেয়ে দিয়েছে। বা জানেন তো বাংলাদেশের দালালের কাছে পাসপোর্ট গেলে সেই পাসপোর্ট সহজে উঠে আনা যায় না, আমার সেই পাসপোর্টটা খেয়ে দিয়েছে। তার পরবর্তীতে আর পাসপোর্ট করেছিলাম, সেই পাসপোর্টটা আছে এবং এখন রানিং যেই পাসপোর্ট সেটা আমার আছে। এই দুইটা পাসপোর্ট আমার আছে, সেই দুইটা পাসপোর্ট নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমার ফাইলটা জমা নেয় নাই। কেন নেয় নাই? সেটা হলো আমার সেই আগের পাসপোর্টটা চাচ্ছিল। এখন আমি সেই আগের পাসপোর্টটা কোথায় পাবো? আমার আগের পাসপোর্ট তো নাই। তখন আমি বললাম যে আমার আগের পাসপোর্ট তো নাই। সে বলছে তাহলে জিডি করে নিয়ে আসেন, জিডি কপি নিয়ে আসেন। আমি বললাম যদি আমার এই ফর্ম বা আমি যে অ্যাপ্লিকেশন করেছি বা আমি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এটা কি বাদ? পরে বলছে হ্যাঁ এটা বাদ, আর আজকে যদি আপনি 3টের মধ্যে আসতে পারেন তাহলে আপনার এটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কী করবো চিন্তা করলাম, বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার পরে চিন্তা করেছিলাম যে এখানেই আমি কোনো যে থানা আছে ওই থানা থেকে আমি জিডি করে নেব। এখন কথা হলো জিডি এই থানাতে কেন নেবে? আমার বাড়ি হলো সৈয়দপুরে যা থানায় করতে হবে। আপনার যদি এরকম হয়ে যায় তাহলে আপনি একটা কাজ করবেন, এই থানাতে চলে যাবেন, এই থানাতে গিয়ে বলবেন ইনস্ট্যান্ট, যেমন আমি আজকে আসার পথে আমার এই পাসপোর্টটা লস্ট হয়েছে। আপনি যদি বলেন যে আমার 2 বছর আগে লস্ট হয়েছে, তাহলে তারা ওই থানাতে আপনাকে জিডি নেবে না, সেই জিডি বলবে আপনি আপনার থানায় চলে যান। আপনি বলবেন আসার সময় যমুনা ফিউচার পার্কের আশেপাশে আমার পাসপোর্টটা লস্ট হয়েছে, আপনি সেটা বলে একটা জিডি করতে পারবেন, ইনস্ট্যান্ট করে ফেলতে পারবেন, সেটা হলো ওই থানাতে। তো আমি সেইটা চিন্তা করে উঠতেছিলাম, ওঠার সময় দেখলাম যে মানে যেখানে বের হয়, বেরের সামনে প্রচুর পরিমাণে লোক তারা দাঁড়ায় আছে। তারা বলতেছে আপনার ফাইল কি জমা নিচ্ছে না বা কোনো প্রবলেম আছে এরকম বলে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা ফাইল মিসিং হয় তাহলে তাদের কাছে কথা বললে তারা সেটা সমাধান করে দেয়। তো একজনের সাথে আমি কথা বললাম যে ভাই আমার একটা জিডি কপি লাগবে, সে বললো 1000 টাকা লাগবে। আমি বলছি না 1000 টাকা আমি দেবো না। ওর উপরে গেলাম, একজন লোকের সাথে কথা হলো, তার বাড়ি সৈয়দপুর, সেই লোকে আমাকে 500 টাকার মধ্যে একটা জিডি করে দিয়েছে এবং ইনস্ট্যান্ট করেছে, 10 মিনিটের মধ্যে করে দিয়েছে আর কি। থানায় গেল না, জিডি করে দিয়েছে। যাই হোক, এখন সেটা সে যেভাবে করছে সেটা তার ব্যাপার। জিডি করে দিয়েছে, আমি সেটা নিয়ে কতক্ষণ পরে গেলাম, যাওয়ার পরে অ্যাম্বাসিতে গেছি। তখন সে আবার যেই টোকেন নাম্বার নিয়েছিলাম সেই টোকেনে গিয়েছি, আমার আর দ্বিতীয়বার টোকেন নিতে হয় নাই। নেওয়ার পরে সে বলছে আপনি আধা ঘন্টার মধ্যে আপনি কীভাবে জিডি করলেন? আমি বলছি যে আমি আগে করা ছিল, সেখানে আমি নিয়ে এসেছি। পরে বলছে দেখেন ভাউতাবাজি করবেন না, এটা আমরা বুঝি, যদি বুঝেন তাহলে তার করার কিছু নাই, আপনারাও জানেন যে এই পাসপোর্টগুলো থাকে না। তারপর যাই হোক, সে বুঝতে পারছে, বুঝছে যে আমি এখান থেকে করেছি, সে আমার ফাইলটা জমা নিয়েছে। এখন ভিসা দিবে কিনা জানি না, ভিসা নাও দিতে পারে, কারণ সে বুঝে গেছে যে আমি জিডিটা এখান থেকে ইনস্ট্যান্ট করাই নিয়েছি। এই ছিল ইন্ডিয়ার ভিসা প্রসেসিং, একদম টোটালি ইজি এবং সহজ। বা আমি দেখলাম দুবাই থেকে খুব বেশি ইজি। দুবাইতে আমরা যদি একটা
সিঙ্গেল এন্ট্রি একটা ভিসা নেই, সেই ক্ষেত্রে আমাদের খরচ যায় প্রায় 500 থেকে 550 দিরহাম, যেটা বাংলাদেশি টাকায় 18 থেকে 19,000 টাকা। ইন্ডিয়ার ভিসা, অনলি ইন্ডিয়ার ভিসা আমাদের করতে হয় 18 থেকে 19,000 টাকা। এমনকি যদি ফাইল প্রসেসিংয়ের জন্য দিতে হয় 200 দিরহাম। মোটামুটি প্রায় 22 থেকে 25,000 টাকার মতো খরচ হয়ে যায় আমাদের ইন্ডিয়ার ভিসার জন্য অনলি দুবাই থেকে। তো সেই ক্ষেত্রে এখানে অনেক কম। এখানে যদি আমি টাকার হিসাবটা ধরি, আমার 1500 টাকা ধরেন টোটাল ফাইল প্রসেসিং থেকে শুরু করে অ্যাম্বাসি ফি, আমার 500 টাকা গেছে আমার গাফলতির কারণে, ভুলের কারণে। আর কি আর তেমন কোনো কিছু যায় নাই। আর ছবি বের করতে ধরেন আর 200 টাকা। তো 500 200 1500 দিয়ে 2200 টাকা। 2200 টাকার মধ্যে আমি 22,000 টাকার কাজটা সেরে ফেলতে পারছি শুধু বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন বা প্রসেসিং ফিতে অনেক কম, যেটা বাইরে বা আমাদের দুবাই থেকে অনেক বেশি। দুবাই থেকে যেমন সিঙ্গাপুরের ভিসা প্রায় 30,000 টাকার মতো, অনলি সিঙ্গাপুরের ভিসা করতে 30,000 টাকার মতো লাগে। আমাদের একটা থাইল্যান্ডের ভিসা করতে লাগে প্রায় 18,000 টাকা বাংলাদেশি টাকায়, যেটা যেই 30,000 টাকা অথবা আপনি যদি 30,000 টাকা ধরি আমরা সিঙ্গাপুরে ভিসা, সেই 30,000 টাকা দিয়ে বাংলাদেশে ভিসা করা যাবে প্রায়, মানে ভিসা করা না, মানে অ্যাপ্লিকেশন করা যাবে প্রায় 5 থেকে 7টা দেশে, যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, এই 4টা দেশের ভিসা করতেও 30,000 টাকা লাগে না বাংলাদেশে শুধু এরকম। আর দুবাইতে একটা দেশে ভিসা করতে এত টাকা লাগে না। তো যাই হোক, আবারও বলছি কী লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম 1500 টাকার মধ্যে করে ফেলবেন। আপনার 2 কপি ছবি 2x2, আর হলো আপনার পাসপোর্ট কপি, আপনার ভিসা কপি। আপনার ভিসা কপি বলতে যদি দুবাই থাকে না আর কি, সেটা যদি না থাকে তাহলে তো নাই। দুবাই থাকলে দুবাইয়ের ভিসা কপি দেবেন, আর যদি অন্য কোথাও দেশে থাকেন সেই দেশে ভিসা কপি দেবেন। এটা হলো কথা। আর লাগতেছে কি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এনআইডি কার্ড, ইলেকট্রিসিটি বিল, এই। আর যদি আপনি স্টুডেন্ট হন অবশ্যই আপনার স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে। আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে অবশ্যই সেখান থেকে একটা এনওসি পেপার লাগবে। আর যদি আপনি ব্যবসায়িক হন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। এই 3টা হলো কথা। যদি ব্যবসায়িক হন, ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে আপনার স্কুল থেকে প্রত্যয়নপত্র, আর চাকরিজীবী হলে একটা এনওসি পেপার আপনার কোম্পানি থেকে। এই হলো কথা। আর যদি বাইরে আপনি প্রবাসী হন তাহলে সেই দেশে ভিসা কপি দিলেই আপনার হয়ে যাবে। এই হলো ইন্ডিয়ার ভিসা। মাত্র 1500 টাকার মধ্যে ইন্ডিয়ার ভিসা করতে পারবেন। ভিসার রেশিও মোটামুটি ভালো, যেই পরিমাণে দেয়। এখন দেখা হলো আমার ভিসা দেয় কি না। ভিসা দিলে অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই পাবেন আমার, কারণ এখানে যেই স্লিপ দিচ্ছে, আমাকে স্লিপ দিয়ে দিচ্ছে। এখন বলছে যে কোনো ডেট দেয় নাই যে অমুক তারিখে আপনার ডেট। তারা বলছে মেসেজ আসলে ফোনে তখন আপনি নিতে আসবেন। তো সেক্ষেত্রে যেদিন মেসেজ আসবে সেদিন তো অবশ্যই জানবেন আপনারা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, এখন থেকে বাংলাদেশ থেকে আমি কোন দেশে ভিসা করি সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।